উড়তে উড়তে আসছে। না চলে আয়, গায়ের পর চলে আয়। যখন আমাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার, তখন তারা কি বলে, কি প্রবলেমটা কি চাপলে ওরকম? দিগন্ত বিস্তৃত সমুদ্র, ঝাউবন এই সমস্ত এখন অতীত। দীঘা, মন্দারমণি, মৌসুমী এই সমস্ত জায়গায় পুরো কংক্রিটের ওয়ালে ভর্তি হয়ে গেছে। কিন্তু আমরা যারা নেচার পছন্দ করি তাদের জন্য এই জায়গাটা আমি খুঁজে বার করেছিলাম, যার দূরত্ব কলকাতা থেকে 3.5 ঘন্টা আর দীঘা থেকে 50 কিলোমিটার আগে। কিন্তু এই গন্তব্যে পৌঁছানোর আগে আমার সাথে যা হলো দীঘা রোডে, সেই গল্পটা তোমার সাথে আমি শেয়ার করলাম। ওয়েলকাম টু সুরজ দাস ব্লগস। গুড মর্নিং ফ্রম কাঁথি স্টেশন। আমরা রয়েছি এখন কাঁথি স্টেশনে, আর ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এই কারণে, আমরা তো ধরো বাই রোডে এসেছি, এবার তোমরা যারা বা আপনারা যারা ট্রেনে আসবেন বা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন তাদেরকে আসার জন্য এই কাঁথি প্ল্যাটফর্মে নামতে হবে ওই অফবিট লোকেশনটা যাওয়ার জন্য। একদম বলতে পারেন এক টুকরো পুরনো দীঘা, অথবা আপনারা যদি দীঘা, মন্দারমণি, মৌসুমী, দুবলাগাদি এসব জায়গায় যদি ঘুরে থাকেন তাহলে বলবো যে আপনারা আজকের এই যে জায়গাটা যাচ্ছি আমি, সেই জায়গাটা অবশ্যই একটু ঘুরে দেখবেন। আর এইখানে আসতে হলে আমার মতে সবথেকে ভালো হচ্ছে দীঘাগামী যে ট্রেনগুলো রয়েছে, তাম্রলিপ্ত এক্সপ্রেস 7:30 দিকে ছাড়ে, এইখানে নামিয়ে দেয় 9:18। অথবা আমার একটা ব্লগ কভার করেছিলাম, মাত্র 40 টাকায় চলে আসতে পারবেন দীঘা, সেই ট্রেনটা ধরতে পারেন। ওটা হচ্ছে আমাদের সাঁতরাগাছি থেকে মেচেদা ভায়া দীঘা লোকাল। ওই ট্রেনটা যদি ধরেন আপনাদের এই প্ল্যাটফর্মেতে নামিয়ে দেবে 9:30 দিকে। এই প্ল্যাটফর্মের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। সেখানে আমি জিজ্ঞাসা করে নেবো যে এইখান থেকে ওই সি বিচটা নতুন অফবিট লোকেশনটায় যেতে তাদের কত কি ভাড়া পড়ছে, মানে যদি আপনারা শেয়ার গাড়ি করে যান তাহলে কত ভাড়া পড়ছে, আর যদি পুরো বুক করে নেন তাহলে কত কি ভাড়া পড়ছে। তো চলুন আপাতত এই প্ল্যাটফর্মটার বাইরে বেরিয়ে গিয়ে তাদের সাথে একটু কথা বলে নিই। এই হচ্ছে কাঁথি প্ল্যাটফর্মে এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান দিয়েই আমরা বেরিয়ে যাব। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:11, ফ্লিকারিং করছে। এরপর আমরা কাঁথি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে আসি টোটো স্ট্যান্ডে। এইটা টোটালটা হচ্ছে পুরো কাঁথি প্ল্যাটফর্ম চত্বর। এই দেখতে হচ্ছে তোমার টোটো দাঁড়িয়ে রয়েছে, এই টোটো অটোগুলোই আপনাদের নিয়ে চলে যাবে অফবিট সি বিচটাতে। তো একবার জিজ্ঞেস করে নেবো এখান থেকে টোটো ভাড়া কত পড়ছে বা অটো ভাড়া কত পড়ছে। কাঁথি প্ল্যাটফর্মের বাইরে আমি চলে এসেছি, এখানে রয়েছে এই টোটো দাদার সাথে কথা বলে নেবো। দাদা, অটো, আমরা যাবো হচ্ছে কানাইচট্ট সি বিচ। এইখান থেকে যদি টানা আমি কানাইচট্ট সি বিচে যাই তাহলে কত ভাড়া পড়বে রিজার্ভ করে গেলে? রিজার্ভ সেটা কোন জায়গা? কানাইচট্ট আপনার ওই এতে জায়গার নামটা বলুন। কানাইচট্ট। আপনারা দেখতেই পাচ্ছেন সি বিচটা যে এতটাই নতুন, সেখানকার অটো দাদারাও কিন্তু সেই সি বিচ সম্বন্ধে ভালোভাবে কিছু জানে না। তাদেরকে লোকাল এবং কিছু ল্যান্ডমার্কের কথা বলি, তারপর তারা শিখতে পারবে। তো কানাইচট্ট সি বিচে তারা যেতে কত টাকা ভাড়া পড়ছে? 500 টাকা পড়বে। 500 টাকা পুরো রিজার্ভ। আচ্ছা, আর এইখান থেকে যদি এই যে আমাদের রূপশ্রী বাইপাস আছে, রূপশ্রী বাইপাস হলে প্যাসেঞ্জার হলে মানে 20 টাকা করে, না হলে রিজার্ভ করে যেতে হবে। রিজার্ভ করে গেলে তখন কত? দুজনকে 150 টাকা পড়বে। দুজনকে 150 টাকা পড়বে। আর ধরো যদি আমরা এরকম দুজন রয়েছি, যদি আরও লোক হয়ে যায় তখন মোটামুটি ওই 20 টাকা করে পার হেড। থ্যাংক ইউ। তাহলে আপনারা যদি রিজার্ভ করে যান, আমার মতে যদি আপনারা বেশি লোক আসেন তাহলে রিজার্ভ করে একেবারেই পৌঁছে যাওয়া ভালো। আর যদি আপনারা আমার মতো দুজন আসেন বা একজন আসেন, সেক্ষেত্রে আপনারা শেয়ার করে যেতে পারবেন। আর শেয়ার করে কীভাবে যাবেন সেটা আপনাদের আমি পাটে বলে দিচ্ছি। চলুন ভিডিওতে থাকুন। থ্যাংক ইউ দাদা। আসলাম দাদা, চলো। হ্যাঁ, দেখি আমার ভিডিও দেখে যদি কেউ আসে তোমাদের ওখানে। জায়গাটা এতটাই অফবিট, আমরা কলকাতা থেকে আসছি, জায়গাটা দেখা এতই অফবিট, নতুন জায়গা, মানে এখনো প্রপার নাম তোমাদের কাছে এসে পৌঁছয়নি। খুব ভালো জায়গা, ওখানে যাবো। হ্যাঁ, ধরো আমি তো বাইকে এসছি, সব লোক তো ধরো যদি বাইকে না আসে। আচ্ছা, তোমারও ব্যবসায় উন্নতি হোক। একদম, চলো আসলাম গো দাদা। আপনারা যদি সড়ক পথে কলকাতা থেকে আসতে চান তাহলে আপনারা ধর্মতলা থেকে বাস ধরে আপনাদের চলে আসতে হবে রূপশ্রী বাইপাস অর্থাৎ কাঁথি এবং দীঘার যে জাংশনটা, সেই মোড়টাতে, সেটাকেই বলে রূপশ্রী বাইপাস। অথবা আপনারা যদি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আসেন আপনাদের নামতে হবে রূপশ্রী বাইপাস। তো আমরা
কাঁথি রেল লাইন মানে প্ল্যাটফর্মের পাশ থেকে বেরিয়ে পড়লাম। এবার এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 18 কিলোমিটার, টাইম লাগবে 40 মিনিট। মানে এই রাস্তাটা দিয়েই আপনারা যাবেন হচ্ছে আমার অফবিট নতুন সি বিচটাতে। এইখান থেকে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে আপনি রিজার্ভ করে নিতে পারেন, তখন কথা বলতে বললাম, আর না হয়তো ব্রেক জার্নি করে যেতে পারেন শেয়ারে। মানে এইখান থেকে আপনাকে প্রথমে যেতে হবে রূপশ্রী বাইপাস, যেখানে আমরা যাচ্ছি। রূপশ্রী বাইপাস থেকে আবার আপনাকে মোটর ভ্যান বা টোটো জাতীয় যে জিনিসগুলো রয়েছে, টোটো বা অটো, এগুলো করে আপনাদের আবার চলে যেতে হবে দৌলতপুর। দৌলতপুর থেকে আবার আপনাকে টোটো করে দৌলতপুরের পর যেই অফবিট লোকেশনটায় যাব, সেইখানটা কিন্তু পুরো গাড়ি যায় না রূপশ্রী বাইপাস থেকে। তো সেক্ষেত্রে আপনারা রূপশ্রী বাইপাস থেকে দৌলতপুরের জন্য অটো ধরে নেবেন। এবার যেখানে আপনাকে নামিয়ে দেবে দৌলতপুর মোড়েতে, দৌলতপুর থেকে আপনাকে আবার টোটো ধরে 150 টাকা দিয়ে পৌঁছে যেতে হবে ক্যাম্পেতে। আমার মতে যদি আপনারা বেশি লোক আসেন তাহলে মোটামুটি রিজার্ভ করে নেওয়াই ভালো, অথবা ব্রেক জার্নি করে গেলে টাইমটা বেশি লাগে। রিজার্ভ করে নিলে একবারেতে মোটামুটি 500 টাকায় আপনারা স্পটে পৌঁছে যাবেন। আর এই কাঁথির প্ল্যাটফর্ম থেকে যাওয়ার এই রাস্তাটা কিন্তু চরম হেভি লাগছে, ইউক্যালিপটাস গাছ দুই পাশে। কাঁথি প্ল্যাটফর্ম থেকে রূপশ্রী বাইপাস মাথা পিছু 20 টাকা, আর রূপশ্রী বাইপাস থেকে দৌলতপুর টোটো স্ট্যান্ড পর্যন্ত আপনার ভাড়া পড়বে মাথা পিছু 40 টাকা। তারপর দৌলতপুর থেকে আপনাকে টোটো রিজার্ভ করেই নিয়ে যাবে একদম ক্যাম্পেতে, সেক্ষেত্রে আপনার ভাড়া পড়ে যাবে 150 টাকা। অর্থাৎ একজনের মাথা পিছু খরচ দিয়ে দাঁড়ালো 210 টাকা। এই পাশ থেকে যে রাস্তাটা আসছে এটা হচ্ছে কলকাতার দিক থেকে আসছে, আর এইদিকে হচ্ছে দীঘা। আর এটাই হচ্ছে রূপশ্রী বাইপাস। তো চলো একটা দেখি সকালবেলা আমরা কিভাবে রূপশ্রী বাইপাসে এসে পৌঁছলাম বাই রোড, বাইকে করে। গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। এখন বাজে অলমোস্ট 4:08। গাড়ি মোটামুটি দেখছো আমার রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো। একটু দূরে করে গাড়িটা স্টার্ট করিয়েছি, কারণ আমার ছোট্ট ছোট্ট জিনিসগুলো রয়েছে, ওগুলো সব উঠে পড়বে। বেরিয়ে যাচ্ছি। পৌঁছে গিয়ে ফোন করছি। ওখান থেকে উঠবো, এখানে নাহলে পপি টিমু সব উঠে যাবে। জয় মা শিবানী, জয় মা শিবানী, হর হর মহাদেব। বেরিয়ে গেলাম। 4:11 কিলোমিটার জিরো করে দিয়েছি। এখনো তো সেকেন্ড ব্রিজ না, সরি, মাওয়াল পুল এখনো খুলবে না 6টার আগে, সুতরাং নিচ দিয়ে যেতে হবে। তো চলো একটু লাইটের অপেক্ষা করি। এখানে বড্ড লো লাইট, কিছুই দেখা যাচ্ছে না। এখন বাজে 4:45, আর মোটামুটি দেখো আলো ফুটে গেছে। আর যেহেতু মা উড়ালপুল এখনো খোলেনি, 6টার আগে তো মা উড়ালপুল উঠতে পারবো না, তাই নিচ দিয়ে সিগন্যাল খেয়ে 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 আমরা এগোচ্ছি। এটার কোনো অল্টারনেট কিছু করার নেই। টালিগঞ্জের দিক দিয়ে গেলেও একই ব্যাপার হতো, ওইদিকেও প্রচুর বাম্পার, রাস্তা খারাপ, সিগন্যাল, এদিকেও সেই একই ব্যাপার। ওই জন্য এই সাইডটা দিয়েই যাচ্ছি। দেখি কতক্ষণে সেকেন্ড ব্রিজ টপকাই। এরপর আমরা মিনিট 15-এর মধ্যে সেকেন্ড ব্রিজে পৌঁছে যাই। সেকেন্ড ব্রিজ মোটামুটি হালকাই ছিল, আর আমরা যারা সাউথ কলকাতার দিকে থাকি তাদের কাছে সেকেন্ড ব্রিজ একটা ইমোশন। সকালবেলা সেকেন্ড ব্রিজে বাইক চালানোর একটা আলাদাই মজা আছে, সেটা একমাত্র যারা বাইক চালায় তারাই জানে। তো এই জন্য মোটামুটি আমরা সেকেন্ড ব্রিজ টপকে সাঁতরাগাছি, ভোলাগড়, বাগনান, দৈতি, কোলাঘাট, মেচেদা, নন্দকুমার, মাতঙ্গিনী সেতু হয়ে পৌঁছে যায় কাঁথি মোড় বা রূপশ্রী বাইপাস। এই রাস্তাটা যদিও দীঘার দিকে যায়, কিন্তু এদিন আমাদের গন্তব্য দীঘা ছিল না। দীঘা থেকে 50 কিলোমিটার আগে, আর কলকাতা থেকে 3.5 ঘন্টার দূরত্বে আবার বায়ুর সুদূর বিস্তৃত বঙ্গোপসাগরের চারদিকে ঝাউবনতে ঘেরা এক টুকরো পুরনো দীঘা, মানে 90s-এর দীঘা। এই দীঘায় ছিল শুধু ঝাউবন আর সমুদ্র, আর কেউ ছিল না। সেই জায়গাটাই এক্সপ্লোর করে তোমরা সামনে আনার জন্য বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। ভোর 5টা, বাক্সারা বাজার থেকে পুরো একদম রাস্তা অরেঞ্জ হয়ে রয়েছে। এই ভোরবেলাতেও এত জাম, ভালো লাগে। দেখুন ফুটপাতে তুলি, এই জামটা মনে হচ্ছে পুরো সাঁতরাগাছি ব্রিজ পর্যন্ত টেনেছে, কারণ ব্রিজে উঠছি। সর্বনাশ,
কি জাম। তো আমরা এসে পৌঁছে গেছি সেই চিরাচরিত ক্রসিং, যারা আমরা কলকাতা দিক থেকে যাই। এদিকে হচ্ছে দিল্লি, এদিকে হচ্ছে মুম্বাই। তো এবারে দিল্লিকে টাটা, মুম্বাইতে চলে গেলাম, মানে দীঘার দিকে। ওয়েলকাম টু NH16। সো ফাইনালি অনেকক্ষণ পর 3x3 ডবল লেনের হাইওয়ে পাওয়া গেছে। একটু চালিয়ে মজা লাগছে, এতক্ষণ যা জাম ছিল ভালো লাগছিল না, এইবার একটু চালিয়ে মজা পাবো। দীঘা রোডের মজা, দীঘা রোডে খেলা হয়, খেলা। এখানে সরকারি বাস, বেসরকারি বাস, ফোর হুইলার গুলো শুধু আমার সাথে খেলা করে। আমার সাথে সেদিন ঘটে দিল দুটো ছোট ছোট বিক্ষিপ্ত ঘটনা, সেটা তোমরা একটু দেখে নাও। প্রথমটা ঘটেছিল ধুলাঘাট তরিকতা ঢোকার ঠিক আগে, আর দ্বিতীয়টা হচ্ছে কোলাঘাট ব্রিজ করতে। ওয়েলকাম টু আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, ধুলাঘাট টোল প্লাজা। যা আর আমি তো ঢুকে গেলাম, দরজা খুললে কেন? দাঁড়াও, বের হবে। সোজা যেতে বলো, সোজা। দরজা খুলে দরজা রাস্তা ব্লক করে দিয়ে এখন। তো বাড়ি থেকে মোটামুটি 85 কিলোমিটার চালিয়ে ফাইনালি আমরা এসে পৌঁছেছি কোলাঘাট ব্রিজ। আজকে কোলাঘাট ব্রিজটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। আর রাস্তায় টপকে এলাম বাগনান, উলুবেড়িয়া, দেউলটি, এই সমস্ত টপকে। রাস্তা মোটামুটি ঠিকঠাকই রয়েছে, শুধু ওই আমাদের যা দেখলাম সাঁতরাগাছির ব্রিজের ওখানটাতে একটু জাম ছিল, তারপর আর রাস্তায় কোথাও কোনো মোটামুটি জাম পাইনি। রাস্তাও এখনো পর্যন্ত খুবই সুন্দর, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন রয়েছে, কোনো গর্ত বা তাপ্তি এরকমও কোনো ব্যাপার নেই, পরিষ্কার রাস্তা আছে এখনো পর্যন্ত কোলাঘাট পর্যন্ত। আর এরপরে আগে সামনে কি অবস্থা হচ্ছে সেটা তো তোমাদের আপডেট দিতে থাকবো। তো দেখতে থাকো, চলো সঙ্গে থাকো আর রাইডে থাকো। আর এরপরে করে 2 নম্বর ঘটনাটা, আমি 1 নম্বর রুমে ছিলাম, হঠাৎ 2 নম্বর রুম থেকে গাড়িটা এসে সামনের দিকে আমাকে চেপে দিল কোনো কারণ ছাড়াই। তখন আমার ক্যামেরাটা অন ছিল না, এই জন্য লাইভ ফুটেজ তৈরি করতে পারিনি। তারপর যখন আমাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তখন ধরো কি বলে, কি প্রবলেমটা কি, চাপলে ওরকম? অদ্ভুত ধরনের এসে হঠাৎ করে চেপে দেয়। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম প্রবলেমটা কি, তখন যে গাড়ির ভেতরে বসে বসে দাঁত খেলাচ্ছে। সরি ভাষাটা ইউজ করলাম, কিন্তু 30 মিনিটের জন্য এই ভাষাটা স্লো। তোমরা যারা দীঘার প্রতি যাবে তারা একটু চোখ কান খুলে রাখতে চাইবে, দীঘার প্রতি এই ধরনের জিনিসগুলো হয়েই থাকে। তারপর তারা গাড়িটা স্লো করে কোলাঘাটের কোনো একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে যায়। আমি আর তখন আমাদের সামনের দিকে এগিয়ে চলি, কারণ আমার গন্তব্য লক্ষ্য একটাই ছিল, সেই দিকেই আমি কনসেন্ট্রেট করলাম। এই আমরা মোটামুটি খড়গপুর রোড ছেড়ে ঢুকে গেলাম দীঘা রোডে, মানে ওইদিকে চলে যাবো হচ্ছে আমরা ঝাড়গ্রাম, পুরী, চেন্নাই। আর এদিকে চলে গেলাম আমরা নন্দকুমার বা বলতে পারো দীঘার দিকে। এদিক দিয়েও যাওয়া যায়, বালাসর বা পুরী তুমি যেতে পারো, কিন্তু ঘোরা হবে, খড়গপুর রোডটাই বেস্ট হবে। সামনে আর 2 কিলোমিটারে আসতে চলেছে মেছেদা মোড়। আর এই রাস্তাটা এখন রয়েছে আমরা কোলাঘাট হলদিয়া হাইওয়ে, তোমরা সবাই জানো, তবু আর একবার বলে দিলাম। দীঘা রোড মোটামুটি জানে না এরকম কেউ নেই, তবে এইদিকে সানরাইজ হয়ে গেছে, হালকা হালকা মেঘ আছে, ওয়েদারটা সুন্দর আছে। আর ট্রাক্টরগুলো যাচ্ছে কি ফাইন, বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছে। সামনে আসছে সোনাপেটিয়া টোল প্লাজা। সোনাপেটিয়া টোল প্লাজা তোকে একটু ইচ্ছাতে দাঁড়াবো, মানে আর 1.5 কিলোমিটার বাকি। আর অলমোস্ট এখন বাজে ঘড়িতে 6টা। তো এবার একটা টি ব্রেক নেবো, একটা মনটা একটু চা চা করছে,
একটু চা খেয়ে নেব। এখনো পর্যন্ত টাইট একদম পারফেক্ট আছে। আর আমার এই 100 কিলোমিটার চলাতে আমার গাড়ির সার্ভিস দেখাচ্ছে 37.8, ঠিকঠাকই আছে, সুন্দর সার্ভিস পেয়েছি। মোটামুটি 80 to 100 এরকম স্পিডে এসছি। 100 খুব একটা বেশি ছিলাম না, 80, 85, 90 এরকম অ্যাভারেজ স্পিড ছিল। তাতে মোটামুটি 37.8 সার্ভিস পেয়েছি। আর 1 কিলোমিটারের মধ্যেই টোল প্লাজা সামনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওপারেও আছে টোল প্লাজা, সরি ওপারেও চায়ের দোকান আছে। তো সকাল থেকে মোটামুটি 102 কিলোমিটার চালিয়ে চলে এসেছি। একটা ব্রেক নিলাম টি ব্রেক সোনাপেটিয়া টোল প্লাজাতে। এই যে সামনে দেখতে পাচ্ছ তোমার সোনাপেটিয়া টোল প্লাজা। দিয়া আবার রেডি হয়ে গেছে। আর ওয়েদারটা মোটামুটি দেখতে পাচ্ছ বেশ একটু মেঘলা করে রয়েছে। আমি চাইছি বৃষ্টিটা হোক, আমি বৃষ্টি চাইছি, যাতে মনসুন একটা তাহলে জমে যাবে। তো এরপর মোটামুটি যাবো হচ্ছে এখান থেকে জয়রামবাটি হয়ে নন্দকুমার থেকে মোটামুটি হচ্ছে মাতঙ্গিনী ব্রিজ, বাজকুল এবং হেরিয়া টপকে পৌঁছে যাবো কাঁথিতে। আর তারপর কাঁথি থেকে তোমরা দেখতে পেয়েছো আমরা কীভাবে স্টার্ট করেছি জার্নি। চলো কাঁথিতে গিয়ে দেখা হচ্ছে একবারে। সোনাপেটিয়া টোল প্লাজা থেকে বেরিয়ে পড়েছি। এখান থেকে নন্দকুমার দেখাচ্ছে 17 কিলোমিটার, টাইম লাগবে 20 মিনিট। নন্দকুমার থেকে ডান দিকে চলে যাব দীঘার দিকে, সেখান থেকে টানা চলে যাব কাঁথি। মাঝখানে পাবো হচ্ছে মাতঙ্গিনী ব্রিজ, কালীনগর ব্রিজ, এইগুলো টপকে যাব। রোড কন্ডিশন মোটামুটি ভালোই দেখতে পাচ্ছ। এসে পৌঁছে গেছি নন্দকুমার মোড়। আর এখন ঘড়িতে বাজে 6:40। নন্দকুমার মোড় থেকে ডান দিকে চলে যাব দীঘার দিকে। বাট দীঘা কিন্তু যাচ্ছি না, যাচ্ছি একটা নতুন আপডেট জায়গায়। সেটা তোমরা অবশ্যই দেখতে থাকো, জানতে পারবে। পুরো প্রকৃতির মাঝে, সমুদ্রের কোলে। এই আমরা ঘুরে গেলাম দীঘার দিকে, এইবার বাঁদিকে ঢুকে যাবো হালকা করে। নন্দকুমার মোড়, অনেকটা দিন পর এইদিকে আসা হলো। এই রুটটা আসাই হয় না। এইবার মোটামুটি যতদূর যাবো ততদূর মোটামুটি সিঙ্গেল লেন হাইওয়ে পাবো। এখন আমরা উঠতে চলেছি মাতঙ্গিনী ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে চলেছে হলদি নদী। এই হচ্ছে মাতঙ্গিনী ব্রিজ। পাশে একটা খুব সুন্দর মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আর এই হচ্ছে হলদি নদী। নিচ দিয়ে হলদি নদী, কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, নিচ দিয়ে হলদি নদী যাচ্ছে। তবে একটা জিনিস বলে রাখি, মোটামুটি নন্দকুমারের পর বাম্পার কিন্তু প্রচুর রয়েছে। আর এই ছোট ছোট 7-8টা বাম্পার আর একটা করে বড় বড় বাম্পার, এইরকমগুলো কিন্তু খুব ঘন ঘন রয়েছে, কন্টিনিউ আমি পাচ্ছি। তোমরা যারা দীঘার দিকে আসছো এটা একটু মাথায় রেখো। নতুন যারা আসছো, যারা পুরনো আসছো তারা তো জানোই, নতুন যারা আসছো তারা একটু নন্দকুমারের পর থেকে একটু দেখে চালিও। রাস্তা ভালো, কিন্তু ওই বাম্পারটা রয়েছে ঘন ঘন। এবার আমরা উঠে পড়লাম মগরাজপুর ফ্লাইওভারের উপরে। আর সামনে আসছে হচ্ছে বাজকুল, ঠাকুরনগর, হেরিয়া। তারপরে পাবো হচ্ছে দাঁড়া টপকে নি, তারপর পাবো হচ্ছে কালীনগর ব্রিজ। এই মোটামুটি রুট প্ল্যান আছে এখনো পর্যন্ত। আমরা এখন টপকাচ্ছি কালীনগর ব্রিজ, নিচে রয়েছে রূপসা নদী। আর এই রাস্তাটা হচ্ছে বেসিক্যালি নন্দকুমার। বাহ, কত লঞ্চ আছে এখানে। আর এই রাস্তাটা হচ্ছে বেসিক্যালি হলদিয়া নন্দকুমার রোড, যেই রোডটা দীঘাকে কানেক্ট করেছে, বা দীঘা রোডও তোমরা বলতে পারো। দীঘা রোডের বাসগুলো দেখুন সিঙ্গেল হাইওয়ে থেকে কি বিচ্ছিরি ভাবে ওভারটেক করে, তাও তো এরা মনে হয় না। চলে আয়, গায়ের পর চলে আয়। এই বাসগুলোকে আমার খুব বিরক্ত লাগে। এই দীঘা রোডে এই একটা জ্বালা, সরকারি বাস আর এইদিকে এই ভলভো টাইপের বাসগুলো, যেগুলো ধর্মতলা দিক থেকে আসে, এত ভেলতাল করে, হেল ঝাপের মতো পুরো এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করতে করতে আসে। ক্যামেরা অন করলাম, পকেটে ঢুকে গেল, পিছন দিক থেকে আরেকটা বাস আসছে সরকারি, উড়তে উড়তে আসছে।
তো বাচ্চা বাবা ছেড়ে দেওয়া যাবে, যাচ্ছে তো পুরো পুরো ব্ল্যাক মাম্বা এরম 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 করতে করতে আছে। ওই দেখ ঝুলছে থাকে এরম এরম এরম। এত কনজাস্টেড রাস্তার মধ্যে দিয়ে কি জোর যাচ্ছে। দীঘা ডিপো ব্যাস, তাহলে এবার চলে যাওয়া যাক সেই সকালবেলার রূপশ্রী বাইপাসে, যেখান থেকে আমরা ভিডিওটা স্টার্ট করেছিলাম। এইটাই হচ্ছে সেই রূপশ্রী বাইপাস, বাঁ দিকে কলকাতা, ডান দিকে দীঘা। এই আমরা চলে গেলাম দীঘার দিকে, এই পাশে হচ্ছে কলকাতা, উল্টো দিকে কলকাতা, সামনের দিকে দীঘা। এইখান থেকে এই যে সামনে যে অটো স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন, এই অটো স্ট্যান্ডগুলো পৌঁছে যাবে আপনাকে দৌলতপুর যাওয়ার জন্য। সামনে আরো অটো স্ট্যান্ড পাওয়া যাবে। এই যে এইগুলো চলে যাচ্ছে দৌলতপুর। পিছনের যে টোটোগুলো দেখালেন এগুলো চলে যাচ্ছে দৌলতপুর, এইদিকে হচ্ছে দীঘা। আর আমরা চলে গেলাম অফবিট একটা সি বিচের দিকে। দৌলতপুর এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 12 কিলোমিটার। আমরা এখন ক্রস করছি কাঁথি, পূর্ব মেদিনীপুরের মুকুন্দপুর বাজার। এখানে মোটামুটি আর কি সব জিনিসই আপনারা পেয়ে যাবেন। কোনো কিছু যদি ফেলে আসেন তো এখান থেকে আপনারা কিনে নিতে পারেন। এরপর সামনে এরকম বড় মার্কেট আছে কিনা আমার ঠিক জানা নেই, যদি থাকে তাহলে আপনাদের আপডেট করে দেবো। এটা বেশ বড় বাজার, সব কিছুই রয়েছে এখানে দেখলাম। দৌলতপুর স্বাস্থ্য কেন্দ্র, এটা পুরো চলে এসছে আমরা দৌলতপুরে। এই সামনেতেই তোমাকে নামিয়ে দেবে শেয়ার গাড়িতে করে আসলে, সেইখান থেকে আবার টোটো ধরে যেতে হবে ক্যাম্পে। চলো সামনে তোমায় দেখিয়ে দিচ্ছি। এই সাইড থেকে এই যে রাইট সাইডে চলে যেতে হবে। এইখানে এসে নামিয়ে দেবে, এইখান থেকে আবার টোটো ধরে নিতে হবে। ও জাস্ট কিন্তু মোড়টা ঘুরলাম, পুরো অ্যাম্বিয়েন্স চেঞ্জ হয়ে গেল। দুরন্ত লাগছে জায়গাটা। দৌলতপুর থেকে ক্যাম্পের দূরত্ব 3 কিলোমিটার, কিন্তু এই 3 কিলোমিটার রাস্তা আপনাদের সারাদিনের যে জার্নি ধকল তার এক নিমেষের মধ্যে উড়িয়ে দেবে। তো অদ্ভুত জায়গাতে সুন্দর টারমাকের রোড, পাশে ঝাউবন, সামনে সমুদ্রের হাওয়া আর ঠান্ডা বাতাস, হালকা হালকা সমুদ্রের আওয়াজ আপনার মানে মন প্রাণ সবকিছু জড়িয়ে দেবে। এই জায়গাটা যদি আপনারা বাইক নিয়ে আসেন তাহলে তো বাইক রাইড করে দুরন্ত মজা পাবেন। আর শেষের 2 কিলোমিটার রাস্তা আরো চরম সুন্দর, লাল মাটির মোড়ামের রাস্তা, চারদিকে শুধু সবুজ আর সবুজ, ডান দিকে দিগন্ত বিস্তৃত সমুদ্র, তার আওয়াজ, চারিদিকে খাড়ি, সবুজে ঘেরা চারদিক, মনে হবে যেন পৃথিবীর একটা শেষ প্রান্তে আপনি চলে এসেছেন। এইখানে নেই কোনো কোলাহল, শুধু রয়েছে নিস্তব্ধতা আর নির্বেদন পরিবেশ, আর আপনি, আর কেউ নেই সেইখানে। সো এখন বাজে 9:30 আর আমরা ফাইনালি এসে উপস্থিত নেচার স্টে। এই হচ্ছে ঢোকার রাস্তা। কোন দিকে ঢুকবো ভাই? এ পাশ দিয়ে ঢুকতে হবে, এটাই ঢোকার রাস্তা। বাঁশবাগান, অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর, বালি মাটি রয়েছে। ভিডিওর লেন্থটা বড় হয়ে যাওয়ার জন্য এই পর্বে এতটুকু। পরের পর্বে তোমাদের আমি দেখাবো এই ক্যাম্পটাতে আমি সারাদিন কি করেছিলাম, এখান থেকে কোন কোন জায়গা আমি ভিজিট করেছিলাম, কেনই বা আপনারা আসবেন এই ক্যাম্পটাতে, কি আছে এই ক্যাম্পের বিশেষত্ব, এই সি বিচে কি কি আপনারা এক্সপ্লোর করতে পারবেন, এই সমস্ত নিয়ে ফিরছি পরের পর্বে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, হাসতে থাকো, ব্লগে থাকো।